সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। যেহেতু আমার মূলধন ব্যয়ের উপর আরও 5টি ক্লাস হয়েছে, আজকে তোমাদের ষষ্ঠ ক্লাসে তোমাদের হাজির হয়েছি। আর আজকে মূলধন ব্যয়ের শেষ ক্লাস। তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কিত যত আলোচনা তোমাদের আগে শুনেছি সেগুলি তোমরা আগে ফলো করবে। আর ওই ধারাবাহিকতায় আজকের এই শেষ ক্লাসটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এখানে তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে লেখা আছে মূলধন ব্যয় ক্লাস 6। তারপর তোমাদের ক্লাসের এই মূলধন ব্যয় শেষ করার সাথে সাথে আমরা পরবর্তী আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তাই যেহেতু গত ক্লাসগুলোতে তোমাদের কিভাবে মূলধন ব্যয় সম্পর্কিত বিভিন্ন টিপস এবং বিভিন্ন অঙ্ক এই সম্পর্কিত বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা আলোচনা করেছি, আজকে শেষ ক্লাসে তোমাদের একটা অঙ্ক করিয়ে শেষ করে দিব। আর এই অধ্যায়ের দেখো একটা অঙ্ক বোর্ডে তোলা আছে। বোর্ডের অঙ্কটা তোমরা একটু দেখতে পাচ্ছ যে মেঘনা লিমিটেড 1200 টাকা অভিহিত মূল্যের 13% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে, যার মেয়াদ হচ্ছে 12 বছর। এখানে একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে এটা আর বাজার মূল্য হচ্ছে যার এই যে অগ্রাধিকার শেয়ার, এই অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 700 টাকা। বাজার মূল্য কত? 700 টাকা। এবং উত্তোলন ব্যয় হচ্ছে 2.5%। উত্তোলন ব্যয় হচ্ছে 2.5%। আর অন্যদিকে মেঘনা লিমিটেড এই অগ্রাধিকার শেয়ার ছাড়াও বন্ড ইস্যু করতে পারে। কি ইস্যু করতে পারে? বন্ড ইস্যু করতে পারে। আর সে 2টা বন্ড ইস্যু করতে পারে। প্রথম বন্ডের বাজার মূল্য অভিহিত মূল্য হচ্ছে 1200 টাকা, যার বাজার মূল্য হচ্ছে 1050 টাকা বিক্রয় মূল্য যেটা, আর কুপন শোধ হচ্ছে 100 টাকা, আর মেয়াদ নাই এটার। বি হচ্ছে 5000 টাকা, যার বিক্রয় মূল্য হচ্ছে এনএসবি যেটা আমরা বলি 4250 টাকা, কুপন শোধ হচ্ছে 700 টাকা, মেয়াদ হচ্ছে 12 বছর। এটা হচ্ছে বছর। কিন্তু একটাতে দেখো মেয়াদ দেওয়া আছে, একটাতে মেয়াদ দেওয়া নেই। এগুলি তোমাদের আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম যে এই যে বন্ড 2 ধরনের থাকে। একটি বন্ড হচ্ছে তোমার মেয়াদি বন্ড, আরেকটি হচ্ছে তোমার মেয়াদ ছাড়া বন্ড। তো প্রথমটা হচ্ছে এখানে মেয়াদ ছাড়া নাই, এটা মেয়াদ ছাড়া, আর এটা হচ্ছে মেয়াদি বন্ড। ঠিক আছে, মেয়াদযোগ্য যেটাকে বলি। তো এখানে প্রশ্ন অনুসারে প্রথম বলা হচ্ছে উত্তোলন ব্যয় কী। তো এখানে এই যে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে গিয়ে তার উত্তোলন ব্যয় হচ্ছে দেখো 2.5%। তো উত্তোলন ব্যয় এগুলি আমরা আগের ক্লাসে বলেছি। তারপরও এখানে একটু বলে দেয় যে অগ্রাধিকার শেয়ার বলো, সাধারণ শেয়ার বলো, অথবা তোমার ঋণপত্র বলো, এই যে বিষয়গুলো এইগুলো ইস্যু করতে যেই ব্যয়গুলি হয়ে থাকে, এই যে খরচগুলি হয়ে থাকে, সেই খরচগুলিকে বলা হচ্ছে উত্তোলন ব্যয়। আর গুরুত্ব প্রদত্ত দ্বিতীয়টা হচ্ছে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় কি বুঝো। বলতে কি বুঝো? মূলধন ব্যয় বলতে লেখো, বলতে কি বুঝো। এই যে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বলতে কি বুঝো, এটা আসলে এই তোমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এখানে তোমাদের বলা হচ্ছিল যে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় হচ্ছে এমন একটি মূলধন ব্যয় যে প্রত্যাশিত গড় হারে সিকিউরিটিজ মানে মালিকদের পরিশোধ করে থাকে, তাকে আরোপিত গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বলা হয়। এই যে ভার আরোপিত মূলধনের গড় ব্যয় হচ্ছে সর্বনিম্ন আয়ের হার, যা একটা কোম্পানিকে অবশ্য অর্জন করতে হবে। একটি ফার্ম দীর্ঘমেয়াদের জন্য 4টি প্রধান উৎস থেকে মূলধন সংগ্রহ করে। সাধারণ শেয়ার, এগুলি বলছি আগের ক্লাসে, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত আয়। প্রতিটি উৎস থেকে সংগৃহীত মূলধনের পরিমাণের আনুপাতিক হারকে ভার বা গুরুত্ব বলে, আর এর জন্য কিছু খরচ হয়ে থাকে। তো এখানে যে গড় হারে যে উৎসগুলো থেকে আমরা মূলধন সংগ্রহ করে থাকি, যে হারে মালিকদের পরিশোধ করা হয় কোম্পানি, সেই এই গড় হারটাকে বলা হবে কি আমার প্রদত্ত গুরুত্ব মূলধন ব্যয়। ঠিক আছে, তো এখানে আমরা যখন অঙ্ক করেছিলাম তোমাদের এই যে এইভাবে একটা অঙ্ক করেছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে বলা হচ্ছে যে এটা। হ্যাঁ, তো প্রতিটি এই কস্ট অফ ক্যাপিটাল যেমন আমাদের শেয়ারের ছিল, তারপর আবার ছিল কি
অগ্রাধিকার শেয়ারে ছিল, অগ্রাধিকার শেয়ারে ছিল, ঋণপত্রের ছিল, ঋণপত্রের, তারপরে সংরক্ষিত আয়, এই যে সকলগুলি খরচ, এই খরচগুলো একটা নির্দিষ্ট হারে কী করা হয়, তাদেরকে দেওয়া হয়। আর এই সবগুলি খরচের একটা নির্দিষ্ট হার হয়ে যায়, একটা নির্দিষ্ট হার হয় সবগুলি খরচের। এই হারের থেকে কিন্তু কম হারে আমি তাদেরকে দিতে পারবো না তাদেরকে সুদ, হ্যাঁ, এটা দিতে হবে আমার, আর এটা আমাকে অর্জন করতে হয়। ভাড়ার উপর মূলধন ব্যয় হচ্ছে সর্বনিম্ন আয়ের হার, যা একটি কোম্পানিকে কী করতে হবে, অবশ্যই অর্জন করতে হবে। এর চেয়ে কম যদি কোম্পানি আমার আয় অর্জন করে তাহলে কিন্তু কোম্পানি লস হবে, কোম্পানি কী হবে, লস হবে। তো এটা এমন একটি হার যে হার কোম্পানিকে অবশ্যই কী করতে হবে, অর্জন করতে হবে, এবং এটা ছাড়া কোম্পানি কী করতে পারবে না, লং রানে টিকতে পারবে না। তো এখানে 3 নম্বর যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত। তো অগ্রাধিকার শেয়ারের ব্যয় বাই করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের সূত্র আছে, আমরা আগেও পড়িয়েছি যে কিভাবে আমরা সূত্রটা ইউজ করি। তো এখানে অগ্রাধিকার শেয়ারের সূত্রটা আমরা যদি লিখি, এই যে এখানে লিখব কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, কস্ট অফ কি প্রিফারেন্স শেয়ার, তারপরে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, তারপরে প্রফিট অফ প্রিফারেন্স শেয়ার প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে এন, তারপর আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কি 2 ইন্টু কি 100, ইন্টু 100। এখন এখানে যে সূত্রটা আছে এই সূত্র অনুসারে আমরা এই বাকি ইনফরমেশনগুলি বসিয়ে দিব। এখানে প্রিফারেন্স শেয়ারের প্রফিট হচ্ছে কত, ওইখানে বলা আছে 1200 টাকার মূল্যের যে অভিহিত মূল্য আছে, এই 1200 টাকার উপরে 13%, 1200 টাকার উপরে কি 13% আমরা এখানে বসাবো। তো 13% কত আসে দেখো, 10% আসলে 120 টাকা, আর 3 × 36, 20, 30, 40, 50, 156 টাকা আসবে, 156 টাকা। এখন এখানে আরবি আসলে 1200 টাকা, আরবি কত 1200 টাকা, আর এনএসবিটা আমাদের ব্যয় করে নিতে হবে। এখন এনএসবি কীভাবে ব্যয় করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি আগের ক্লাসগুলো তো বলেছি যে কিভাবে আমরা এনএসবিটা বাইর করব। তো এইখানে এনএসবি বাই করতে গেলে আমার এই যে 1200 টাকা আছে, এই 1200 টাকা থেকে আমার যে কস্টগুলো আছে সেগুলি বাদ দিতে হবে। এখন উত্তরণ ব্যয় আছে 2.5%, উত্তরণ ব্যয় কত 2.5%। এখন 2.5% যে কস্টটা, এই 1200 টাকার উপরে 2.5% যে কস্টটা সেটা কত আসতেছে, আর সেটা আবার বাজার মূল্য আছে দেখো, এটা হচ্ছে এই বাজার মূল্যটা হচ্ছে 700 টাকা, কিন্তু এখানে আর বাজার মূল্য এখানে 700, এই 700 টাকার উপরে আবার খরচ আছে তোমার 2.5%, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমার যে মূল্যটা আসবে সেটা হচ্ছে 682 টাকা 50 পয়সা, 682 টাকা 50 পয়সা। আর এটা আসে 17 টাকা, মানে এখানে যদি এই লাইনটা করতে যায় 700 মাইনাস এটা হচ্ছে 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা। তাহলে 17 টাকা 50 পয়সা বাদ দিলে হয় 682 টাকা। তো এইখানে এই এনএসবি হচ্ছে এখন বাইর করে ফেললাম 682 টাকা 50 পয়সা, আর এন আমাকে বলে দিছে 12 বছর মেয়াদি, এই যে 12 বছর মেয়াদি, এই 12 বছর আমরা এখানে উঠাবো, 12 বছর কি আমরা এখানে উঠাবো। তারপর আমরা এই ইনফরমেশনগুলি তথ্যগুলো পেয়ে গেলে তো আর কোনো সমস্যা থাকেই না, দ্রুত করে ফেলতে পারবো। এখানে 1200 টাকা বসাবো, সূত্রের প্লাস বসাবো, 682 টাকা 50 পয়সা বসাবো, আর সবার শেষে এখানে আবার সূত্রের 2 বসাবো। বসানোর পর এখানে 100 হবে, সরি আমি এখানে 12 ভুলে লিখে ফেলছি, 100 হবে এখানে 100, ঠিক আছে, এখানে 100 হবে। তো সূত্রের 100, সূত্রের 100,
ঠিক আছে। তো আমরা এটা বসালাম, এখন বাকিটা ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলবো। এখানে 156 আর উপরে 43, দেখো এখানে 1200 থেকে 682 টাকা 50 পয়সা বাদ দিব, বাদ দিলে 12 দিয়ে ভাগ দিলে আসবে 43.125। এখানে 156 আর এখানে আসবে 43 প্রথম 1200 টাকা থেকে এই 682 টাকা 50 পয়সা বাদ দিব, বাদ দিয়ে যে টাকাটা বাইর হবে সেটা দিয়ে 12 দিয়ে ভাগ দিব, সেটাকে 12 দিয়ে ভাগ দিলে 43,125 আসবে, 125। তাহলে এই 1200 টাকার সাথে এটা যোগ দিব, যোগ দিলে এই 2 দিয়ে যখন ভাগ দিব তখন আসবে 941 টাকা 25 পয়সা, 41 টাকা 25 পয়সা সূত্রের 100। এই হচ্ছে, আর উপরে চলে আসবে 199 টাকা, এটার সাথে এটা যোগ দিলে 199 টাকা 125, আর নিচে 941 টাকা 25। বসানোর পর সূত্রের 100 ভাগ দিব, ভাগ দিয়ে তারপর আবার 100 দিয়ে গুণ দিব, যেটা আসবে 21.16% আসবে, 21.16%। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা যে অগ্রাধিকার শেয়ার, এই অগ্রাধিকার শেয়ারের যে ব্যয়টা আসতেছে সেই ব্যয়টা হচ্ছে তোমার এখন 21.16%, 21.16%। এটা হচ্ছে আমার অগ্রাধিকার শেয়ারের ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরে যেটা বলছে সেটা আমরা এখন বাই করব, যে ম্যাকল্যান্ড লিমিটেড এর যে এই অগ্রাধিকার শেয়ার ছাড়াও সেই ছাগলে তার টাকা সংগ্রহ করতে পারে এই 2টা বন্ড ইস্যু করে। কী করে? 2টা বন্ড ইস্যু করে, তার কিছু টাকা দরকার ছিল, সেই টাকা হয়তো সে কী করতে পারে, এই অগ্রাধিকার শেয়ার ইস্যু করে করতে পারে, আবার এই যে বন্ডগুলো ইস্যু করে। কিন্তু বন্ড 2 ধরনের উৎস থেকে সে করতে পারে। এখন প্রথম বন্ডটা ছিল এখানে মেয়াদি ছাড়া, মেয়াদ নাই, পরিশোধিত না, এটা অপরিশোধিত, আর এটা পরিশোধিত যেহেতু 12 বছর পর সেটা পরিশোধ করে দিবে। তো প্রথম দিকে ক্লাসে আমরা বলেছিলাম যে পরিশোধিত বন্ডের খরচ, অপরিশোধিত বন্ডের খরচ কীভাবে বাই করতে হয়। এখন ওই সূত্রটা জাস্ট এখানে আমরা ফলো করব, আর বেশি কিছু না। এখানে সূত্রগুলি একই রকম। এখানে জাস্ট খালি আমি যদি এখানে তুলে দেই কস্ট অফ, এই কস্ট অফ প্রিফারেন্স শেয়ারের জায়গায় আমি এখানে লিখে দেবো কস্ট অফ ডেপ্থ, কস্ট অফ ডেপ্থ। আর এখানে আমরা এই প্রিফারেন্স শেয়ারের প্রফিটের জায়গায় আমরা এখানে লিখে দেবো ইন্টারেস্ট, অথবা আই লিখলেও পারবো, আমরা শুধু আই লিখে দেই ইন্টারেস্ট। আর এখানে আগে যা যা আছে তাই আমি রাখলাম, আর কিছু চেঞ্জ করতে হবে না। আমরা এখানে জাস্ট সূত্রের জিনিসগুলি আমরা বসাবো, আর কিছু না এখানে, ঠিক আছে। সূত্রের বিষয়গুলি আমরা কী কী দেখি শিক্ষার্থী বন্ধুরা, কী কী আছে এখানে। ইন্টারেস্টটা প্রথম আমরা ধরি। এখানে আসলে রেডিমেড সব কিছু দেওয়া আছে, এখানে কোনো কিছু বের করতে হচ্ছে না। এখানে কুপন সুদের হারটাই আমার এখানে ইন্টারেস্ট হিসাবে আমরা এখানে দেখাবো না। এখানে যেই ইন্টারেস্টটা দেখাবো, যেহেতু মেয়াদি বন্ড, মেয়াদ ছাড়া বন্ড, এখানে ইন্টারেস্ট হচ্ছে এটা প্রথমটা বি বন্ডেরটা বাই করে নিচ্ছি, এটা বি বন্ডেরটা, ঠিক আছে। বি বন্ডেরটা বের করে নিচ্ছি। ইন্টারেস্টটা হচ্ছে তোমার 700 টাকা। কত টাকা? 700 টাকা। তো এখানে বি বন্ডেরটা যেহেতু, তাহলে এখানে আমরা লিখলাম 700। আর রিডেমশন ভ্যালু হচ্ছে তোমার 5000। রিডেমশন ভ্যালু হচ্ছে 5000 মাইনাস 4250। যেহেতু আগের সূত্রের সাথে মিল আছে এই জন্য বিটা আগে বের করে নিচ্ছি। এখন এটার কিন্তু মেয়াদ আছে 12 বছর। কত বছর? 12 বছর। সূত্রের 100। আর এখানে হচ্ছে তোমার আগের মতোই 5000 যোগ 4250 ডিভাইড বাই 2, ডিভাইড বাই কি 2। যেহেতু এটা মেয়াদি বন্ড, আগের সূত্রের সাথে মিল রেখে এই জন্য বি বন্ডেরটা আগে বের করে নিচ্ছি। তো এখানে বন্ডের ব্যয় বি এর যেটা গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখন বাই করে নিব। 750 উপরে আসবে তোমার এই 4250 থেকে, যদি 5000 থেকে 4250 হতে 750 আসবে। 750 হচ্ছে 12 দিয়ে ভাগ দিলে আসবে 62 টাকা 50 পয়সা। 62 টাকা 50 পয়সা। তো এখানে 700 আর এখানে 62 টাকা 50 পয়সা। এখানে সূত্রের 100, মানে আমি 5000 থেকে 4250 বাদ দিলে আছে 750। 750 যদি 12 দিয়ে ভাগ দেই
তাহলে আসবে 62 টাকা 50 পয়সা। আর এইখানে সূত্রের 100 বসায় দিলাম। উপরে নিচের কাজটা করব, নিচে আছে 5000 যোগ 4250, এই দুইটা আগে কী করব, যোগ করব। যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 4625, 4625। 4625 যদি 2 দিয়ে ভাগ দেয় আসবে 4600, যে টাকাটা আসবে 5000 আর 9250, তাহলে আসবে 4625 টাকা আসবে, 4625 টাকা। 5000 আর 4000, 9250 ভাগ 2, 4650 টাকা। উপরে আসতেছে উপরে আসতেছে কত, এই 62 টাকার সাথে তুলে 762 টাকা 50 পয়সারে আমি ভাগ দিব 4650 টাকা দিয়ে, এরপর 100 দিয়ে গুণ দিব। যেটা আসবে সেটা হচ্ছে তোমার 16.49% আসতেছে, 16.49%। এটা হচ্ছে মেয়াদি বন্ডের ক্ষেত্রে, বি বন্ডের ক্ষেত্রে। এখন আমি এ বন্ডেরটা বের করে নেব। এইখানেই এই যে কস্ট অফ ডেট এ বন্ডেরটা এখানে বের করে নিচ্ছি। এখানে জাস্ট আমি উপরে লিখবো ইন্টারেস্ট আর নিচে এনএসবি ডিভাইড বাই এনএসবি আর ইন্টু হচ্ছে 100। এখন এখানে ইন্টারেস্ট আছে 100, তো এখানে ইন্টারেস্ট 100 লিখে দিলাম। আর এনএসবি বলা আছে 1050, রেডিমেড লিখে দিলাম 1050, সূত্র আছে, সূত্রের 100। তো 100 টাকারে 1050 টাকা দিয়ে ভাগ দিলে যেটা আসবে 9 আর 100 দিয়ে গুণ দিলে সরাসরি আসবে 9.52%। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টা ইনফরমেশন পেয়ে ফেলছি। আগের অগ্রাধিকার শেয়ারের যেই ব্যয়টা ছিল সেটা ছিল 21 খেয়াল করে দেখো, এই অগ্রাধিকার শেয়ারটা ছিল 21.16% ছিল, 21.16%। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কোন উৎস থেকে আমি আসলে উৎস থেকে আমি সংগ্রহ করব, 3টা যদি অপশন দিত আর কি, তখন এখানে 21, এখানে 16.49, এখানে 9.52, তাহলে আমি এটাই গ্রহণ করব। কোনটা গ্রহণ করব? এটার এ বন্ড থেকে যখন আমি ঋণটা সংগ্রহ করব, মানে আমি যখন টাকাটা সংগ্রহ করব তখন সর্বনিম্ন খরচ হবে এ বন্ডের। আবার যদি আমি এই যে বি বন্ড এবং এ বন্ডের তুলনা করে বলতেছে কোনটা থেকে সংগ্রহ করলে ভালো হবে, তখন এই ক্ষেত্রেও কিন্তু আমি এটাই সংগ্রহ করব। এখন যদি এই অগ্রাধিকার শেয়ারে যদি ব্যয় কম আসতো, 9%, 9.52% কম আসতে পারতো, 8%, 7%, তখন হয়তো আমি সেটা গ্রহণ করতে পারতাম। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই মূলধন ব্যয় সম্পর্কিত যে আলোচনা ছিল সেটা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। তোমরা আগের ক্লাসগুলোই দেখে নিবে সেখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আবার তোমাকে স্বাগতম জানাচ্ছি। যে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে অনলাইন ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, সেই ক্লাসে এই যে আমাদের গত যে অধ্যায়গুলো ছিল যে মূলধন ব্যয়, তো মূলধন ব্যয় ছাড়াও আজকের অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তো এখানে আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত ক্লাস হচ্ছে আজকের এই অধ্যায়ের প্রথম ক্লাস আমার। এখানে গত যে ক্লাসগুলি নিয়েছিলাম মূলধন ব্যয়ের উপর, সেখানে ছিল মূলধন আমরা সংগ্রহ করব বিভিন্ন উৎস থেকে, যে কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে আমাদের সবচেয়ে কম কি হবে, মানে ব্যয় কম হবে, সেই সম্পর্কিত আলোচনা ছিল মূলধন ব্যয় এই অধ্যায়টাতে, আগের অধ্যায়টা। আর আজকের যে অধ্যায়টা সেটাতে হচ্ছে যে আমি যে টাকাটা সংগ্রহ করব সেই সংগ্রহকৃত টাকাটা কোন প্রকল্পে বিনিয়োগ করব এবং সেই বিনিয়োগ সংক্রান্ত আলোচনা নিয়ে আসলে এই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। আর এটা হচ্ছে অধ্যায় নাম্বার 8 তোমাদের বইয়ে, যে আমরা তোমাদের যে বইটা ফলো করছি সেই বইটার অধ্যায় নম্বর 8-এ আছে। এবং এখন আগে বলি যে মূলধন বাজেটিং বলতে কি বোঝায়। যে মূলধন বাজেটিং হচ্ছে যে এমন একটা প্রসেস, সেই প্রসেসটা কি
যে প্রতিষ্ঠান তো আসলে টাকা সংগ্রহ করবে শুধু ফেলে রাখার জন্য নয়, যে সেটা সংগ্রহ করবে এই জন্য যে সে দীর্ঘমেয়াদে কোনো এক জায়গায় বিনিয়োগ করবে। তো এই বিনিয়োগ করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি মূলধন বাজেটিং। তো আমরা ধরতে পারি যে একটি প্রতিষ্ঠান যেই উৎস থেকে মূলধন সংগ্রহ করবে, সে সংগ্রহিত অর্থ একটি নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করবে। কি করবে? বিনিয়োগ করবে নির্দিষ্ট সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট প্রকল্পে কী করবে? বিনিয়োগ করবে। এই যে সুপরিকল্পিতভাবে বিনিয়োগ করা, তার মানে কি একটা প্রক্রিয়ার বিষয় চলে আসছে। তো এই যে বিষয়টা, তো আমি যদি এখানে ব্যাখ্যা করার আগে সংক্ষিপ্ত আকারে যদি বলি, ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বলা হবে কি মূলধন বাজেটিং। তো এখানে মূলধন বাজেটিংয়ের যে দুইটা শব্দ জড়িত আছে, একটা হচ্ছে মূলধন আর একটা কি বাজেটিং। এখানে মূলধন বলতে আমরা বুঝতে পারি একটা হচ্ছে সম্পদ, আমরা এখানে মূলধন বুঝাবো সম্পদ, আর বাজেটিং বলতে আমরা বুঝাবো এখানে হচ্ছে পরিকল্পনা। তো এখানে মূলধন মানে হচ্ছে সম্পদ আর বাজেটিং হচ্ছে কি পরিকল্পনা। তো এখানে মূলধন বাজেটিং যখন আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টা চারটা বিষয় নিয়ে মোটামুটি মূলধন বাজেট নিয়ে চিন্তা ভাবনা করা হয়। যে প্রথমটা হচ্ছে যে প্রথম বলে ফেলছিলাম যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, কোন বিনিয়োগ আমি গ্রহণ করব, কোন জায়গায় বিনিয়োগ করব সেটা আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এই সিদ্ধান্ত গ্রহণ করব, এই বিনিয়োগটা আবার দীর্ঘমেয়াদী হবে। কি হবে? দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তার মানে কি দীর্ঘমেয়াদী সিদ্ধান্তটা আমি বিনিয়োগ করব। তারপর হচ্ছে যে তার জন্য আবার কী করতে হবে? প্রকল্প নির্বাচন করব। প্রকল্প একটা, দুইটা, তিনটা, চারটা থাকতে পারে। সেই প্রকল্প আবার গ্রহণশীল প্রকল্প হতে পারে, বর্জনশীল প্রকল্প হতে পারে। আবার প্রকল্প চিহ্নিত করব, যে এটা নির্বাচন করব, সেই প্রকল্প চিহ্নিত করব ওই চিন্তা ভাবনা থেকে যেটার কিনা ঝুঁকি কম কিন্তু মুনাফা বেশি। ঝুঁকি কম কিন্তু মুনাফা বেশি। এই যে ঝুঁকি কম মুনাফা বেশি, এই ধরনের প্রকল্পগুলো আমরা কী করব? নিয়ে আসবো বিবেচনায়, আর এটা আমরা গ্রহণ করব। তো সার্বিকভাবে যদি আমরা বোঝাতে চাই যে মূলধন বাজেটিং কী, তো মূলধন বাজেটিং হলো এমন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমন একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত যে আমি এমন কিছু প্রকল্প আমার হাতে নিব, যেই প্রকল্পগুলি আমি নির্বাচন করার সময় আমি কিছু পদ্ধতি অবলম্বন করব। সেই পদ্ধতি মোতাবেক নির্ধারণ করব যে কোন প্রকল্প আসলে কম ঝুঁকিতে বেশি লাভজনক প্রকল্প হবে। সেই ধরনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি মূলধন বাজেটিং। যেমন সেটা হতে পারে জমি জমা ক্রয়, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র প্রভৃতি ক্রয় বিক্রয়, এবং ওই যে সম্পত্তি ক্রয় করলাম সেটা আবার আমরা প্রতিস্থাপন করব অথবা কিংবা সম্প্রসারণ করব অথবা আধুনিকায়ন করব। এই যে সম্পত্তি ক্রয়ের পর আবার কী করবো? সেটা প্রতিস্থাপন করব, সেটা আবার প্রয়োজনে সম্প্রসারণ করব। প্রয়োজনে কী করব? সম্প্রসারণ করব। এবং যুগের সাথে যদি আমি তাল মিলিয়ে রাখতে চাই, এই যুগের সাথে তাল মেলানোর জন্য হয়তো আমি আধুনিকায়নের জন্য আমরা ওই যে প্রযুক্তিগত উন্নয়নের জন্য আমি নতুন কোনো সম্পত্তি ক্রয় করব, এটা কি সম্প্রসারণ করব। চাহিদা রুচি আছে, ভোক্তার চাহিদা আছে, ভোক্তার রুচি আছে, এই রুচি সম্পর্কিত চাহিদাকে আমি বিবেচনা আনার জন্য আমি ব্যবসাটাকে নতুনভাবে চিন্তা ভাবনা করব। এই সম্পর্কিত আলোচনা আসলে এই অধ্যায়ের আলোচনা। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা মূলধন বাজেটিংয়ের যে বৈশিষ্ট্যগুলি সেটা আমরা একটু আলোচনা করব এখানে এই জায়গায়। বৈশিষ্ট্যগুলোর ভিতরে প্রথম যেই বৈশিষ্ট্যটা আছে সেটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থের সমমূল্য বিবেচনা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা তো আগেও বলেছি, এই যে দীর্ঘমেয়াদী হবে এটা বৈশিষ্ট্যের ভিতরে একটা। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অর্থের সমমূল্য বিবেচনা। অর্থের সময় মূল্য বিবেচনা। 3 নম্বর, তো এখানে এই দীর্ঘমেয়াদী ফলাফল আসবে, একের অধিক বছর থেকে আমরা এখান থেকে ফলাফল প্রত্যাশিত করব। এখানে এককালীন বিনিয়োগ থেকে ভবিষ্যতে কী পরিমাণ
ফলাফল আসবে দীর্ঘমেয়াদে সেটা এখানে বিবেচনা আসবে। অর্থের সমমূল্য বিবেচনা করা হয় এই মূলধন বাজেটিংয়ে বর্তমানে এককালীন বিনিয়োগ থেকে ভবিষ্যতে কী পরিমাণ নগদ প্রবাহ আসবে তার ভবিষ্যৎ মূল্যকে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। অধিক ঝুঁকি ভবিষ্যৎ সবসময় কি থাকে অনিশ্চিত থাকে। মূলধন বাজেটিং যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এবং এককালীন বিনিয়োগের পরিমাণও বড় হয়ে থাকে তাই এতে ঝুঁকির পরিমাণ কি থাকে একটু বেশি থাকে। দীর্ঘমেয়াদী মুনাফা ভবিষ্যতে একটি সুনির্দিষ্ট এবং দীর্ঘ সময় পর্যন্ত মুনাফা এবং সুবিধা লাভের প্রত্যাশায় মূলধন বাজেটিং করা হয়। তারপর হচ্ছে অধিক অর্থ বিনিয়োগ। অধিক কি অর্থ বিনিয়োগ, এটা তো বলাই যায় অধিক অর্থ বিনিয়োগ। তাহলে আর যদি বৈশিষ্ট্যগুলি লিখি অধিক ঝুঁকি, এখানে কি থাকে অধিক ঝুঁকি থাকে। তারপরে থাকে তোমার দীর্ঘমেয়াদী মুনাফা থাকে, 1 বছরের দীর্ঘমেয়াদী মুনাফা হবে অ্যাটলিস্ট 1-2 বছরের বেশি হবে, 1 বছরের বেশি হবে। দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, 3 মাসের জন্য এরকম না। মুনাফাটা অবশ্যই কী হবে, বিনিয়োগটা অবশ্যই কী হবে 1 বছরের অধিক মেয়াদের জন্যই হবে। আর আমরা তো জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসলে নর্মালি 5 বছরের অধিক সময়ের জন্য আমরা কী করি, এই জন্য যে বিনিয়োগগুলি করে থাকি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর অধিক অর্থ বিনিয়োগ, অধিক ঝুঁকি, অর্থ বিনিয়োগ। এই যে তার মানে আমার যেহেতু দীর্ঘমেয়াদী টাকার পরিমাণও বেশি হবে, অধিক অর্থের প্রকল্পের অর্থ বেশি পরিমাণ টাকার পরিমাণ এখানে প্রয়োজন হবে। তো এখানে মূলধন বাজেটিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে সর্বোত্তম প্রকল্প নির্বাচন করব। ওই যে আগেও বলেছি এই যে সর্বোত্তম প্রকল্প কী করব নির্বাচন করব, ঝুঁকির পরিমাণ বিবেচনা আনবো, লাভজনক প্রকল্পে নির্বাচন বাছাই করব, ভবিষ্যতে এটা কত বেশি স্থায়িত্ব হবে, কত বেশি লাভজনক হবে, কত বেশি স্থায়িত্ব হবে সেটা বিবেচনা আনবো। যেমন দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়, দালান কোঠা, ভবিষ্যতে স্থায়িত্ব বা কার্যকাল পরিমাপ করা ও মূলধন বাজেটিংয়ের। তো যে সম্পত্তিগুলি আমি ক্রয় করব, ভূমি, বিশেষ করে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলি আসলে ব্যবহার করা হয়, এগুলি কত সময়ের জন্য করব সেটা বিবেচনা আসবে এখানে। এটা এখানে উদ্দেশ্য। আর বিনিয়োগের ভারসাম্য রক্ষা করব, বিনিয়োগে কী করব ভারসাম্য রক্ষা করব। এখন তোমাদের যে প্রকল্প কথা বলেছি, এই প্রকল্পগুলি একটু আগে বলেছিলাম যে 2 ধরনের প্রকল্প আমাদের থাকে। একটা হচ্ছে তোমার স্বাধীন প্রকল্প, এখানে লিখে দিচ্ছি। প্রকল্প 2 ধরনের, একটা হচ্ছে স্বাধীন প্রকল্প, আর একটা হচ্ছে তোমার পরস্পর বর্জনশীল প্রকল্প। এই 2 ধরনের প্রকল্প। এখন স্বাধীন প্রকল্প বলতে এই যে এমন প্রকল্পকে বোঝা হবে যে প্রকল্প অন্য কোনো প্রকল্পের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না। এটা একটি প্রকল্প গ্রহণ করলে যে আরেকটি প্রকল্প ছেড়ে দিতে হবে এরকম নয়। যদি এটা লাভজনক হয় তাহলে আমি সেটা গ্রহণ করব, আর অন্য প্রকল্প গ্রহণ করতে পারি। এটা একটার সাথে আরেকটা কি সম্পৃক্ততা নাই। যেমন আমি যদি একটি উদাহরণের কথা বলি যে একটি কোম্পানি 5টি নতুন বাস ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, 5টি নতুন বাস ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমি যদি এখানে বলি বাস ক্রয় 5টি। অন্যদিকে কোম্পানি এই বাস ক্রয়ের জন্য তো একটা কি দরকার, ওই নতুন কেন্দ্রীয় অফিসের জন্য সে আরও 5টি সোফা ক্রয় করবে। মনে করো 5টি সোফা ক্রয় করলো। এখন এই বাস ক্রয়ের সাথে সোফা ক্রয় সম্পর্কিত না, সে এটা বাস ক্রয় করবে, এটা লাভজনক হলে সেটা গ্রহণ করবে এবং সোফা ক্রয় করতে পারে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নয়, পরস্পর একটা থেকে আরেকটা কি স্বাধীন, একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্প স্বাধীন। এটাকে বিনিয়োগ করা, কিন্তু এটা বাস ক্রয়টা একটা বিনিয়োগ, আবার ব্যবসা করার জন্য আমার আসবাবপত্র সব যন্ত্রপাতিগুলি দরকার হয়, এটাও একটা ধরনের বিনিয়োগ। দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে আমরা এই বিনিয়োগগুলি করে থাকি। আর পরস্পর বর্জনশীল প্রকল্প, কোনো একটি প্রকল্প গ্রহণ বা বর্জনের সাথে যদি অপর কোনো একটি প্রকল্প গ্রহণ বা বর্জনের সরাসরি সংযুক্ত থাকে বা সম্পর্ক থাকে। এই যে বললাম, আমি একটু আগে বলেছি, বইয়ের ভাষায় বলছি, একটি প্রকল্প গ্রহণ করলে যদি অপর প্রকল্পটি বাতিল বলে গণ্য হয় তাহলে প্রকল্প দুটিকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। যেমন কোম্পানির 5টি বাস ক্রয় করতে বলছিলাম। এখন কোম্পানি ইচ্ছা করলে এই যে বাসটা ক্রয় করবে,
এটা দুইটা কোম্পানি, একটা বললাম টাটা কোম্পানি আরটা হিনো কোম্পানি, অথবা অন্য যে কোনো মানে হতে পারে অশোক লেল্যান্ড হতে পারে। হ্যাঁ, এই যে এখন আমি ইচ্ছা করলে টাটা কোম্পানি থেকে আমি বাস ক্রয় করতে পারি অথবা হিনো কোম্পানি থেকে বাস ক্রয় করতে পারি। এখন আমি যদি টাটা কোম্পানি থেকে বাস ক্রয় করি তাহলে কিন্তু আমার হিনো কোম্পানির সাথে আমার আর বাস ক্রয় করা হবে না। আবার হিনো কোম্পানি থেকে যদি ক্রয় করতে চাই তাহলে টাটা কোম্পানি থেকে হবে না। তাহলে টাটা থেকে করলে হিনোবাদ, হিনো থেকে ক্রয় করলে টাটাবাদ। এই যে পরস্পর বর্জন করতে হবে, একটি থেকে ক্রয় করলে আরটি থেকে কী করা যাবে না, ক্রয় করা যাবে না। এটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিংয়ের আরেকটি কথাবার্তা। হ্যাঁ, তো এখানে মূলধন বাজেটিংয়ের বিভিন্ন প্রক্রিয়া আছে। সাধারণত এটা স্পেসিফিক কোনো একদম পদ্ধতি নাই যে কি মানে প্রক্রিয়াটা ধাপ। তো এখানে তারপরও কিছু ধাপ অনুসরণ করা হয়। তো আমরা যদি ধাপটা যদি এখানে বলতে যাই তাহলে আমরা একটু আলোচনা করতে পারি। এখানে ৬-৭টা ধাপ অনুসরণ করা হয় মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে। কয়টা? ৬-৭টা ধাপ অনুসরণ করা হয়। আমি যদি ১ নম্বর ধাপ বলি, এক নম্বর ধাপ যদি বলি প্রকল্প প্রণয়ন বা চিহ্নিতকরণ। প্রণয়ন বা চিহ্নিতকরণ, এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বরটা যদি আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ বা আন্তঃপ্রবাহ এবং লিখে দিই। এখন এই যে প্রকল্প প্রণয়ন বা চিহ্নিতকরণ, কোন প্রকল্পটা গ্রহণ করতে পারে সেগুলি, কোন কোন প্রকল্প গ্রহণ করবো সেগুলি আগে চিহ্নিত করব। এবং ওই প্রকল্পে যেগুলি চিহ্নিত করলাম ওই প্রকল্পগুলো যদি পরস্পর বর্জনশীল হয় অথবা স্বাধীন হয়, সবগুলোর আমার কী পরিমাণ আন্তঃপ্রবাহ মানে আমার লাভ আসবে, মুনাফা লাভ আসবে, আর কী পরিমাণ বহিঃপ্রবাহ মানে আমার খরচ হবে, এগুলি আমি নির্ধারণ করব। এগুলি কী করব? আমরা নির্ধারণ করব এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের মাধ্যমে। তারপরে প্রকল্প আমি মূল্যায়ন করব। প্রকল্প কি করব? মূল্যায়ন করব। ৩ নম্বর, এখন এই প্রকল্প মূল্যায়নের আসলে বিভিন্ন পদ্ধতি আছে। যদি আমি বলি প্রকল্প মূল্যায়নের কিছু সনাতন পদ্ধতি আছে, আবার কিছু আধুনিক পদ্ধতি আছে। বিনিয়োগ সনাতন পদ্ধতির ভিতরে আছে তোমার যেটাকে বলা হয় ঘর মুনাফার হার পদ্ধতি। হার পদ্ধতি। তারপরে যদি বলি গড় মুনাফার হার বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। পরিশোধকাল পদ্ধতি। বর্তমান এনপিভি বলা হয়, যেটাকে বলা হয় নিট বর্তমান মূল্য পদ্ধতি। চার নম্বর পদ্ধতি যেটা আমরা অনুসরণ করতে পারি সেটা হচ্ছে আয়ের অভ্যন্তরীণ হার পদ্ধতি। এই 4টা পদ্ধতি অনুসরণ করা হয়। এই দুটাকে বলা হয় সনাতন, আর এই দুটাকে বলা হচ্ছে, প্রথম দুইটা সনাতন আর পরের দুটো হচ্ছে আধুনিক পদ্ধতিটাকে বিবেচনা করা হয় আধুনিক পদ্ধতি অথবা নিত্য নতুন পদ্ধতি। এটা এই দুইটা পদ্ধতি এখানে আলোচনা করবে। তো আমরা প্রকল্প নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ হওয়ার পর এগুলি আমরা এই বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আমরা কী করব? প্রকল্পগুলি মূল্যায়ন করব। তারপরে প্রকল্প বাছাই করব। 4 নম্বর
বাছাই, তারপরে প্রকল্প বাস্তবায়ন, সবার শেষে 6 নম্বর ধারাবাহিক পুনর্মূল্যায়ন, ধারাবাহিক পুনর্মূল্যায়ন বা পুনর্বাস্তবায়ন পুনর্বাস্তবায়ন। এই হচ্ছে আমার এই যে মূলধন বাজেটিংয়ের ধাপ। এই মূলধন বাজেটিংয়ের এই 6টা ধাপ মোটামুটি অনুসরণ করা হয়। তো প্রকল্প প্রণয়ন করব, নগদ আন্তঃপ্রবাহ আসতে পারে কী কী মানে প্রথম বছর দ্বিতীয় বছর এরকম কী লাভ, কত পরিমাণ লাভ আসবে আর এর জন্য কী খরচ হবে সেগুলি আমরা নির্ধারণ করব। প্রকল্প মূল্যায়ন করব এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। প্রকল্প সেগুলি থেকে কোনটা নির্বাচন করা হবে সেটা বাছাই করব, সেটা এই বাছাই করে সেগুলি কী করব, বাস্তবায়ন করব, সেটা আমি প্রয়োগ করব, সেটা কী করব, প্রয়োগ করব। প্রয়োগ করার পর সবার শেষে আবার মাঝে মধ্যে সেগুলি ইন্সপেকশন করব, সেগুলি মনিটরিং করব, নিয়ন্ত্রণ করব। যদি মনে হচ্ছে যে প্রকল্প যেভাবে গ্রহণ করছি যে পদ্ধতি অনুসরণ করে কীভাবে করতে হবে সেগুলি করতে গেলে কিছু নতুনভাবে সংযোজন করা দরকার, আবার নতুনভাবে চিন্তাভাবনা করা দরকার, তখন সেগুলি ধারাবাহিক পুনর্মূল্যায়ন করব। এবং যদি নতুনভাবে কিছু চিন্তা করা দরকার তখন সেটা আবার নতুনভাবে বাস্তবায়ন করব। তো এইভাবে 6টি ধাপ অনুসরণ করে আমরা বিনিয়োগের এই চিন্তা মানে তোমার মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মূলধন বাজেটিংয়ের প্রাথমিক আলোচনা মোটামুটি শেষ করেছি। আমরা এখন মূলধন বাজেটিংয়ের এই যে অন্যান্য যে আলোচনা আছে অঙ্ক সম্পর্কিত আলোচনা, সেটা এখন আলোচনা করব। এখন আমরা যদি পরস্পর যে সিদ্ধান্ত গ্রহণ করব, সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমরা অঙ্কগুলি শিখব। এই যে সিদ্ধান্ত গ্রহণ করছি কী 6টা ধাপ অনুসরণ করব, ধাপ অনুসরণ করে অঙ্ক করব, করার পরে আমরা চিন্তা ভাবনা করব যে কোন প্রকল্পগুলি গ্রহণ করব। এই যে তাত্ত্বিক আলোচনা ছিল সেটা আলোচনা শেষ করলাম। এখন আমরা একটা অঙ্কে যাব। এই যেহেতু মূলধন বাজেটিং বিভিন্ন পদ্ধতির কথা আমরা আলোচনা করেছি, তো এই প্রথম পদ্ধতিটা আমরা আলোচনা করেছিলাম গড় মুনাফার হার পদ্ধতি অথবা গড় উপার্জন হার পদ্ধতি, যে এই সম্পর্কিত আলোচনা নিয়ে আমরা একটি অঙ্কে যাব। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি নিয়ে আলোচনা করব, নিট বর্তমান মূল্য পদ্ধতি নিয়ে আলোচনা করব, আয়ের অভ্যন্তরীণ হার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই 4টা পদ্ধতির আলাদা আলাদা কিছু সুনির্দিষ্ট কিছু অঙ্কের কাঠামো আছে, অঙ্কের নিয়ম আছে, কীভাবে করতে হয়, কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি তোমাদের শিখিয়ে দিব কীভাবে করতে হয়।